হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার স্টাডি রুম চ্যানেল উইথ পর্ণা। এই চ্যানেলে আমি ইউজিসি নেট এডুকেশন সাবজেক্টের উপরে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো হয় সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমি আলোচনা করি। আজকে আমি আলোচনা করব 2018 সালের ডিসেম্বর মাসের রেস্ট যেটুকু রয়েছে সেই অংশটুকু নিয়ে। তো এর আগে আমি অলরেডি 2018 ডিসেম্বর মাসে যে পরীক্ষাটা হয়েছিল, ইউজিসি নেট যে পরীক্ষাটা নিয়েছিল সেটার যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমি আলোচনা করে দিয়েছি পার্ট এ বি সিতে। যদি তোমরা না দেখে থাকো সেই ভিডিওগুলো এখনই যাও, গিয়ে ভিডিওগুলো দেখো আর আমাকে জানাও যে তোমাদের কেমন লাগলো। যদি তোমার সাবজেক্ট এডুকেশন হয়ে থাকে বা তুমি যদি এমএড শিক্ষার্থী হয়ে থাকো বা বিএড শিক্ষার্থী হয়ে থাকো, ভবিষ্যতে এমএড করার ইচ্ছা আছে বা তোমার যদি ইচ্ছা থাকে যে এডুকেশনে তুমি নেট দেবে, তাহলে তুমি আমার এই চ্যানেলটিকে ফলো করতে পারো। ভিডিওটি শুরু করার আগে আরেকটি বিষয় তোমাদেরকে জানিয়ে রাখতে চাই যে সেটা আমাদের এখানে আজকে খুবই ঝড় বৃষ্টি হচ্ছে এবং কারেন্টের খুব ইস্যু আছে আর কি, কারেন্ট খুব যাচ্ছে আসছে। তো সেই জন্য আজকে আমি তোমাদের সামনে আসতে পারবো না, তো তাই জন্য আমি আগেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে আরেকটা কথা অবশ্য করে তোমাদেরকে বলা দরকারি, সেটা হচ্ছে যে তোমরা দেখতেই পাচ্ছ অনেকেই হয়তো আমার ভিডিওটা দেখো অথচ সাবস্ক্রাইব করতে ভুলে যাও। তো যারা যারা আমার ভিডিও দেখছো বা যারা যারা আমার ভিডিও দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্টের জন্যই আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই, তাই জন্য প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ওকে, তো চলে আসছে আমাদের আজকের প্রথম কোশ্চেনে। In the following descriptive statements, identify those which relate to the concept of educational technology. Choose the correct answer from the code given below. নিচে যে অপশানগুলো রয়েছে সেখানে কোনটা সঠিক সেটা আমাদের নির্বাচন করতে হবে। কোশ্চেনটা দেখেই আশা করি সবাই বুঝতে পারছো বা সবাই বুঝতে পারছেন যে এটা ইউনিট 8 থেকে এসেছে। যারা যারা এডুকেশনে নেট দিতে চাইছো তারা সবাই জানো যে ইউনিট 8-এ আমাদের এডুকেশনাল টেকনোলজি সম্পর্কে বলা আছে। তো এটা ইউনিট 8 থেকে এসছে। ইউনিট 8-এর যে এডুকেশনাল টেকনোলজি আছে সেখান থেকে এসছে। অপশানগুলো কি দেখে নেওয়া যাক। ইটি ইজ দ্য নেটওয়ার্ক ফ্রম টেকনিক্স ফর প্রমোটিং এফেক্টিভ লার্নিং অ্যান্ড কন্ডিশনস। অবশ্যই ইটি এডুকেশনাল টেকনোলজি আমরা কেন ব্যবহার করি? এফেক্টিভ লার্নিং বানানোর জন্য, লার্নিংটাকে আরও এফেক্টিভ বানানোর জন্য। তো এক তো হবে। দ্য ম্যাক্সিমাম ইউজ অফ হার্ডওয়্যার ইজ কল্ড ইটি। না। দ্য ফোকাসিং অন দ্য ডেভেলপমেন্ট অফ সফটওয়্যার ইজ কল্ড ইটি। না, হার্ডওয়্যার বা সফটওয়্যার কোনো একটার উপরে ফোকাস করা মানেই সেটা ইটি হয়ে যায় তা কিন্তু না। তো 2 আর 3 হবে না। 4 নম্বর অপশন বলা হয়েছে যে ইটি ইজ ইউজ ফর এনহ্যান্সিং স্টুডেন্টস পার্টিসিপেশন ইন দ্য ক্লাসরুম। কেবলমাত্র স্টুডেন্টদের পার্টিসিপেশনটাকে বাড়ানোর জন্য ইটি ব্যবহার করা হয়ে থাকে তা না, এফেক্টিভ বানানোর জন্য ইটি ব্যবহার করা হয়। ইটি অপটিমাইজেস লার্নিং আউটকামস উইথ দ্য ইউজ অফ এ নাম্বার অফ ইনস্ট্রুমেন্টালিটিস। হ্যাঁ, এটা হবে। লার্নিং আউটকামকে অপটিমাইজ করার জন্য ইটি ব্যবহার করা হয়। অপটিমাইজ মানে হচ্ছে কি বৃদ্ধি করা, লার্নিং আউটকামটাকে বাড়ানোর জন্য। 1 হলো, 5 হলো। 6 নাম্বারটা কি আছে দেখে নেওয়া যাক। ডিজাইনিং অফ এফেক্টিভ টিচিং অ্যান্ড লার্নিং আউটকামস ইজ ফেসিলিটেটেড বাই ইটি। 6ও হবে। তো লার্নিং আউটকাম এফেক্টিভ বাড়ানোর জন্য এটা ব্যবহার করা হচ্ছে। তো 1, 5, 6 দেখে নেওয়া যাক কোথায় আছে 1, 5, 6। 1, 5, 6 আছে হচ্ছে 3 নাম্বার অপশানে। তো এটা হবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে চলে আসা যাক। হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি কনসিডার্ড রেলিভেন্ট ইন ইউজিং সফটওয়্যার অ্যাপ্রোচ ফর ইনস্ট্রাকশনাল ডিজাইনস। তাহলে ইনস্ট্রাকশনাল ডিজাইনিং যেটা রয়েছে, ডিজাইন যেটা রয়েছে সেই ইনস্ট্রাকশন ডিজাইনিংয়ের ক্ষেত্রে আমি কোন কোন সফটওয়্যার অ্যাপ্রোচ ব্যবহার করব, কোনটা কোনটা রেলিভেন্ট সেটা এখানে দেখে নিতে হবে। ইউজ অফ এভিডেন্সেস অন লার্নিং, ইউজিং দ্য কন্ট্রিবিউশনস বাই ফিজিক্যাল সায়েন্সেস, ইউজ অফ দ্য ফাইন্ডিংস অফ রিসার্চেস ইন বিহেভিয়ারাল সায়েন্সেস। দেখুন, ফিজিক্যাল সায়েন্স কেবলমাত্র এখানে কিন্তু আমরা ব্যবহার করি না, তো 2 নাম্বারটা এটা হবে না। ওকে, ফিজিক্যাল সায়েন্স আমরা ব্যবহার করি না। হ্যাঁ, বিহেভিয়ারটাকে শেপ করার জন্য আমরা অবশ্যই ইনস্ট্রাকশনাল ডিজাইনিংয়ে আমরা বিহেভিয়ারের শেপ করার কথা আমরা বলি, তো 3 নাম্বার হবে। 4 নাম্বারে কি বলা হয়েছে? ইনসাইটস ফ্রম ইউজ অফ দ্য ভেরিয়াস লার্নিং রিসোর্সেস। লার্নিং রিসোর্সেস, বিভিন্ন ধরনের লার্নিং রিসোর্সের ব্যবহারের কথাও কিন্তু ইনস্ট্রাকশনে বলা হয়ে থাকে। তাহলে 3 হবে, 4 হবে, আবার 1ও হবে। এভিডেন্সেস অন লার্নিং, লার্নিংয়ের যে এভিডেন্সেস সেগুলোও কিন্তু দরকার থাকে একটা ইনস্ট্রাকশনাল ডিজাইনিং যখন আমি বানাই। ইনস্ট্রাকশনাল ডিজাইনিং বানানোর জন্য এগুলো দরকারি, এভিডেন্স দরকারি হয়ে থাকে। তো 1, 3 আর 4 এটা সঠিক অ্যান্সার।
1 3 4, তো অপশন 2 এটা সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে চলে আসা যাক। 132 নাম্বার কোশ্চেন। ওকে, 132 নম্বর কোশ্চেনে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্টিভিটিস উইল বি কনসিডার্ড মোস্ট রেলিভেন্ট ফর প্রি অ্যাক্টিভ স্টেজ অফ টিচিং। টিচিংয়ের প্রি অ্যাক্টিভ স্টেজে কোনটা কোনটা ব্যবহার করা হয়ে থাকে? তো এটা তো বোঝাই যাচ্ছে যে ইউনিট 4 থেকে এসেছে, ঠিক আছে। রাইটিং অফ ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস, presentation of content in the relation to objectives, preparing a guideline for improvement in teaching, preparation of lesson plan, or asking probing questions। দেখুন এখানে প্রথমে বলা হচ্ছে যে কি প্রি অ্যাক্টিভ স্টেজের কথা বলা হচ্ছে। প্রি অ্যাক্টিভ স্টেজ মানে আমার ক্লাস শুরু হয়নি, তার আগে আমি কি কি প্রিপারেশন নেব অ্যাজ এ টিচার সেটা এখানে দেখে নিতে হবে। তো ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে যে আমরা লেসন প্ল্যান করেছি কিনা। তো প্রিপারেশন অফ লেসন প্ল্যানস এটা তো হবেই, অপশান 4 হবে। আর আরেকটা জিনিস এখানে দেখবার রয়েছে, সেটা হচ্ছে যে প্রিপারেশন অফ কন্টেন্ট ইন রিলেশন টু অবজেক্টিভস, 2 নাম্বার অপশান। ওকে, 2 নাম্বার অপশান, এটাও কিন্তু আমার মনে হচ্ছে যে এটা হতে পারে। আচ্ছা, 1 নম্বরে কি বলেছে একটু দেখে নেওয়া যাক। রাইটিং অফ ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস, অবজেক্টিভস ঠিক করি আমরা লেসন প্ল্যান করার আগে, আমরা অবজেক্টিভস ঠিক করি। মানে আমি ক্লাস নিতে যাব, অ্যাজ এ টিচার হয়ে আমি ক্লাস নিতে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমাকে আগেই উদ্দেশ্যগুলোকে মাথায় রাখতে হবে, ক্লাসটা নেওয়ার উদ্দেশ্যটাকে। তো রাইটিং ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস এটা হবে। হ্যাঁ, দুটো অবজেক্টিভস নিয়ে এখানে রয়েছে, 2এও আছে 1এও আছে। 2এ বলছে প্রেজেন্টেশন অফ কন্টেন্ট ইন রিলেশন টু অবজেক্টিভস। দেখুন আমি প্রেজেন্ট করছি কন্টেন্টে, সেটা তো প্রি অ্যাক্টিভ স্টেজে হবে না। আমি অলরেডি ক্লাস নিচ্ছি এবং প্রেজেন্ট করছি, সেটা আলাদা। সেটা আমি মানে অলরেডি সেই জিনিসটা করছি, তার আগের পদ্ধতিতে মানে প্রি অ্যাক্টিভ অবস্থাতে আমি কি কি করছি অ্যাজ এ টিচার, সেটা লেসন প্ল্যান তৈরি করছি ক্লাস নেওয়ার আগে, আর অবজেক্টিভসটাও আমি ঠিক করছি, ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস অবভিয়াসলি ঠিক করছি। তো এখানে হবে 1 আর 4, 1 আর 4 এটার সঠিক উত্তর হবে। দেখে নেওয়া যাক কোন অপশানে রয়েছে 1 আর 4। অপশান বি 1 আর 4। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। 132 নম্বর কোশ্চেনে এখানে বলা হয়েছে যে in a language classroom, if a teacher is merely pointing out the similarities and the differences between common and proper nouns, his or her teaching is at what level? কোন লেভেলে? দেখুন এখানে 3টা লেভেল হয়। হ্যাঁ, একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল, একটা মেমোরি লেভেল, আর একটা হচ্ছে রিফ্লেক্টিভ লেভেল। এরকম ত্রিভুজের মাধ্যমে আমরা এটা পড়েছি। তো এই যে সবার আগে যেটা থাকে এটা থাকে মেমোরি লেভেল, এম ফর মেমোরি লেভেল, ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং লেভেল, ওপরটা থাকে রিফ্লেক্টিভ লেভেল। ওকে, এই 4টা লেভেলে আমাদের লার্নিংটা হয় আর কি, ঠিক আছে। তো এখানে বলছে ইন এ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম, ইফ এ টিচার ইজ মিয়ারলি পয়েন্টিং আউট দ্য সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন কমন অ্যান্ড প্রপার নাউন, কমন আর প্রপার নাউনের সিমিলারিটিসও এখানে আইডেন্টিফাই করছে, আবার ডিফারেন্সেসও এখানে আইডেন্টিফাই করছে। তো সেখানে এটা কোন লেভেলে এটা হয়ে থাকে? অবশ্যই এটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলে হবে। দেখুন মেমোরি লেভেলে আপনি খালি মুখস্থ করছেন, বেশি কিছু বুঝছেন না, বুঝে বুঝে পড়তে লাগছে না। তো আন্ডারস্ট্যান্ডিং লেভেলের ক্ষেত্রে কী হবে, আন্ডারস্ট্যান্ডিং লেভেলে কিন্তু আমি বুঝছি প্লাস পড়ছি, আবার নতুন কিছু আমি ভাবনার ক্ষমতাও রাখছি। তো এখানে সিমিলারিটিসও হবে, আবার তাদের মধ্যে যে পার্থক্য সেটাও আমি ধরতে পারবো খুব সহজেই। তো এটা হবে আন্ডারস্ট্যান্ডিং লেভেল। ওকে, চলে যাচ্ছে পরের কোশ্চেনে। The focus of the Need-Fladler's interaction analysis categories system is on the study of। ওকে, এখানে ফ্ল্যাডলারের যে সিস্টেমটা রয়েছে সেটা নিয়ে এখানে বলা হচ্ছে। ফ্ল্যাডলার মানে কোন ইন্টারাকশনের কথা এখানে বলেছেন? এটা হবে ভার্বাল বিহেভিয়ার অফ টিচার্স, টিচারদের যে ভার্বাল বিহেভিয়ার সেটা নিয়ে কিন্তু উনি এখানে বলেছেন। এটা মানে যে ফ্ল্যাডলার পড়েনি সে হয়তো পারবে না, ঠিক আছে। তো ফ্ল্যাডলারটাকে পড়তে হবে এবং জানতে হবে, ভার্বাল বিহেভিয়ার অফ টিচার্স। ওকে, এটা হবে। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি।
A teacher is a organizing reflective level academic deliberations in the classroom. The scope for which type of communication will be optimum in such a situation. কিভাবে কমিউনিকেশনটাকে আমি অপটিমাম করতে পারবো, ওয়ান ওয়ে ভার্টিক্যাল কমিউনিকেশন, টু ওয়ে ইন্টারঅ্যাক্টিভ কমিউনিকেশন, নাকি ট্রানজাকশনাল কমিউনিকেশন। দেখুন ওয়ান ওয়ে মানে হচ্ছে কি ওয়ান ওয়ে মানে দাঁড়ায় যে কেবলমাত্র টিচার বলবে আর স্টুডেন্টরা শুনবে, ওয়ান ওয়ে মানেটা এটা দাঁড়ায় একজন বলবে আরেকজন শুনবে। ওকে, টু ওয়েতে কি দাঁড়ায়, টু ওয়ে কমিউনিকেশন কাকে বলছে, টু ওয়ে কমিউনিকেশনে দুজনাই এখানে সমানভাবে যুক্ত থাকবে কমিউনিকেশনের ক্ষেত্রে, অর্থাৎ টিচার স্টুডেন্ট দুজনাই যুক্ত থাকবে। আর ট্রানজাকশনালের ক্ষেত্রে কী হবে, ট্রানজাকশনাল কমিউনিকেশন এটার ক্ষেত্রে হচ্ছে টিচার এমন একটা মেসেজ দেবে যেটা কিনা স্টুডেন্টের কাছে গিয়ে সঠিকভাবে পৌঁছাবে এবং তার চিন্তা শক্তিটার মধ্যে সেটা ট্রানজাকশন হবে। ঠিক আছে, তো এখানে দেখুন কি বলছে, টিচার ইজ অর্গানাইজিং রিফ্লেক্টিভ লেভেল একাডেমিক ডেলিভারেশন। রিফ্লেক্টিভ লেভেলে কি হয়, যে টিচার একটা কথা বললো, সেটার মাধ্যমে স্টুডেন্ট সেটা বুঝলো এবং বুঝে নতুন একটা কাজ সেই জ্ঞানটা দিয়ে সে করতে পারলো। রিফ্লেক্টিভ লেভেলে এটা হচ্ছে, কেবলমাত্র সেখানে সে মুখস্থ করছে না বা শুধু বুঝছেই না, তার সাথে সাথে বুঝে একটা কাজকে বুঝে নতুন আর একটা কাজ করার সে চেষ্টা করছে। তো এটার অ্যান্সার অবভিয়াসলি হবে অপশান ডি। ঠিক আছে, অপশান 3। ট্রানজাকশনাল কমিউনিকেশন হবে। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। From the following list, identify those which is describe the characteristics of a slow learner. Slow learner যারা যারা রয়েছে তাদের ক্যারেক্টারিস্টিক্স এখানে কোনটা কোনটা হতে পারে সেটা এখানে দেখতে হবে। দে ল্যাক কনসেন্ট্রেশন, এটা তো হবেই। দেখুন কনসেন্ট্রেশনের ল্যাকিং থাকে, যারা পড়াশুনোর ক্ষেত্রে স্লো লার্নার তারা কনসেন্ট্রেশনটা দিতে পারে না, সঠিকভাবে কনসেন্ট্রেশন দিলে পরে কিন্তু তাদেরকে স্লো লার্নার আমরা বলবো না, সে কিন্তু অলরেডি বুঝতে পারবে। তো অপশান 1 তো হচ্ছে। দে আর ইম্পালসিভ অ্যান্ড হাইপার অ্যাক্টিভ, সবসময় হাইপার অ্যাক্টিভ হয় তা কিন্তু নয়, তো 2 হবে না। 3 নম্বর হচ্ছে দে হ্যাভ নেগেটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস লার্নিং। হ্যাঁ, নেগেটিভ অ্যাটিটিউড থাকে। ওকে, নেগেটিভ অ্যাটিটিউড থাকে, কিন্তু মানে এটা আমাদের বুঝতে হবে যে সিচুয়েশনের ওপরে ভিত্তি করে কিন্তু নেগেটিভ অ্যাটিটিউড থাকে। তো এটা হবে, এখনো পর্যন্ত যা মনে হচ্ছে 3 নাম্বারটা হবে। পরেরটা বলছে দে আর অ্যাগ্রেসিভ। অ্যাগ্রেসিভ কিন্তু সবসময় হয় না। হ্যাঁ, অ্যাগ্রেসিভ হয়ে আছে যে কেউ একজন স্লো লার্নার মানেই সে অ্যাগ্রেসিভ, এটা কিন্তু নয়। এবং আনঅ্যাপোলজেটিকও সবসময় হয় না। ঠিক আছে, অ্যাপোলোজাইজ করে মানুষ, সবসময় যে করছে না তা কিন্তু নয়, অ্যাপোলজি চেয়ে নেয় আর কি। আচ্ছা, পরেরটাতে দেখা যাক যে দে ফেস ডিফিকাল্টি ইন লিঙ্কিং নিউ ইনফরমেশান। অবশ্যই নতুন নতুন ইনফরমেশানে কিন্তু যারা স্লো লার্নার হবে, পুরনোর সাথে আগেরটাকে মিলিয়ে নতুন নতুন ইনফরমেশানের মধ্যে তারা লিঙ্ক খুঁজতে পারে না, তাই জন্যই তারা স্লো লার্নার। তো 5 হবে, 1 হবে আর 3 হবে। নেগেটিভ একটা অ্যাটিটিউড থাকে, পড়াশুনো মানেই খারাপ, এরকম একটা ভেবে নেয় স্লো লার্নাররা। আর ল্যাক কনসেন্ট্রেশন, তো কনসেন্ট্রেশনটা তাদের কম থাকে। আর ডিফিকাল্টি যেটা থাকে নতুন নতুন তথ্যগুলোকে লিঙ্ক করার ক্ষেত্রে, সেটা তাদের বেশি থাকে। তো 1, 3, 5, এটার অ্যান্সার হচ্ছে 1, 3, 5। ওকে, চলে যাচ্ছি পরের কোশ্চেনে। 138 নম্বর কোশ্চেন। Which of the following combination of statements indicates the characteristics of a লার্নিং ডিসেবল চাইল্ড? লার্নিং ডিসেবল চাইল্ড যারা রয়েছে তাদের ক্যারেক্টারিস্টিক্স এখানে আমরা দেখে নেব। দ্য চাইল্ড ল্যাক্স ইন্টারেস্ট ইন মোটিভেশন টু লার্ন, এটা তো হবে। তো মানে লার্নিংয়ের যে মোটিভেশন সেটা তারা পাচ্ছে না। আচ্ছা, সেকেন্ডেরটা দেখে নিই কি, দ্য চাইল্ড হ্যাজ সিরিয়াস ডিফিকাল্টিজ ইন বেসিক অ্যাকাডেমিক স্কিলস রিডিং অ্যান্ড রাইটিং। দেখুন যখনই লার্নিং ডিসেবিলিটির কথা আসবে তখন রিডিং রাইটিংয়ের প্রবলেমের কথাটা আসবে, তো 2 তো শিওর হবে। অনেক সময় হয় কি যে আমাদের প্রত্যেকটা অপশানেই মনে হতে পারে যে সঠিক, কিন্তু এখানে আমাদের দেখতে হবে যে বেশি সঠিক কোনটা, বেশি সঠিক উত্তর কোনটা এতগুলোর মধ্যে, সেটাকেই আমাদের সঠিক অ্যান্সার হিসেবে ধরতে হয়। তো 2 নাম্বার হচ্ছে। 3 নাম্বার বলছে
ডিসক্রিপেন্সি বিটুইন দ্য চাইল্ডস পোটেনশিয়াল অ্যান্ড দ্য অ্যাকচুয়াল অ্যাচিভমেন্ট, একটা পোটেনশিয়াল যেটা সে আগে থেকেই ধরে রেখেছে যে এটা হবে, আর যা সে অ্যাচিভমেন্ট যেটা করছে তার মধ্যে একটা পার্থক্য, বিশাল বড় একটা পার্থক্য থেকে যায়, এটাও হবে 3 নাম্বারটা। চাইল্ড হ্যাজ ভিজুয়াল, মোটর অ্যান্ড হিয়ারিং ডিসএবিলিটিস, না, ভিজুয়ালের আলাদা হয়, মোটর আর হিয়ারিং ডিসএবিলিটিস এগুলো পুরোপুরি আলাদা হয়, তো সেটাকে লার্নিং ডিসএবিলিটির মধ্যে সবসময় যে এগুলো ঢুকে যায়, ইনক্লুডেড হয়, তা কিন্তু নয়, তো 4 নাম্বার হবে না। 2 হলো, 3 হলো। আচ্ছা, তারপরটা বলছে যে চাইল্ড হ্যাজ ভিজুয়াল, মোটর, হিয়ারিং, এটা পড়েই নিলাম, এটা হবে না। চাইল্ড হ্যাজ সাম মিনিমাল ব্রেন ডায়াস ফাংশন, ওকে, তো ব্রেনের যে ফাংশনটা সেটা কিন্তু সবসময় সঠিক থাকে না, কম থাকে, কম মাত্রায় থাকে, মিনিমাল থাকে, এটাও হচ্ছে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে 2, 3 আর 5। 2 হচ্ছে, 3 হচ্ছে আর 5 হচ্ছে, ওকে। 2, 3 আর 5 কিসে আছে দেখে নিই। 2, 3, 5, 2 নাম্বার, হ্যাঁ, সঠিক উত্তর 2 নাম্বার। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। ইফ এ চাইল্ড ইজ এক্সপোজ টু ফ্রিকুয়েন্ট রিজেকশনস, পানিশমেন্ট অ্যান্ড টেস্টিং বাই দ্য প্যারেন্টস অ্যান্ড টিচার্স, ইউজুয়ালি ইট মে লিড টু, যদি একটা বাচ্চা বারবার রিজেকশন পায়, পানিশমেন্ট পায়, কার কার কাছ থেকে, তার প্যারেন্টের কাছ থেকে, তার টিচারের কাছ থেকে, তাহলে সে বাচ্চাটার কি পরিণতি হতে পারে? মেন্টাল রিটার্ডেশন হতে পারে, লার্নিং ডিসএবিলিটি হতে পারে, ডেলিকুয়েন্সি হতে পারে। আচ্ছা, ডেলিকুয়েন্সি মানে হচ্ছে সে অপরাধ জগতের সাথে জড়িয়ে যাবে, হ্যাঁ, তো ডেলিকুয়েন্সিটা কিন্তু এটা সঠিক উত্তর হবে। লার্নিং ডিসএবিলিটি যে সবসময় সে লার্নিং ডিসেবল হয়ে যাচ্ছে তা কিন্তু না, আমি তাকে রিজেকশন দিচ্ছি, পানিশমেন্ট দিচ্ছি, তার মানেই কি সে ডিসেবল হয়ে যাচ্ছে? না, তা না। বা মেন্টাল রিটার্ডেশন, সে কি এমআর হয়ে যাচ্ছে? মেন্টাল রিটার্ডেশন বা লার্নিং ডিসএবিলিটি হচ্ছে অসুখ বোঝাচ্ছে, অসুস্থতা বোঝায়, অসুস্থ হয়ে যাচ্ছে যে সবসময় তা না। হ্যাঁ, বাট অপরাধের মনোবৃত্তিটা, অপরাধের যে মনোবৃত্তি সেটা কিন্তু বেড়ে যায় অনেক সময়, বারবার যদি একটা বাচ্চাকে তার বাবা মা থেকে আরম্ভ করে তার টিচার যদি বারবার রিজেকশন দেয়, হ্যাঁ, তাহলে তার মধ্যে অপরাধ যে সুলভ মনোবৃত্তি সেটা বাড়ে, তো এটার অ্যান্সার হবে 3। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, এই কোশ্চেনটাতে লিস্ট মেলাতে হবে ডান দিকের সাথে বাঁ দিক। এখানে হেয়ারিং ডিসএবিলিটিস যাদের রয়েছে বা কিভাবে হেয়ারিং ডিসএবিলিটিটা হতে পারে, হ্যাঁ, সেটা এখানে ম্যাচ করে দেখাতে হবে। আর এখানে বলছে যে হিয়ারিং লস হয় কোন কোন ক্ষেত্রে সেটা এখানে দেখতে হবে। বেসিক্যালি ফার্স্টেরটা দেওয়া রয়েছে স্লাইড 20 থেকে 40 ডেসিবেল। আচ্ছা, মাইল্ড হচ্ছে কখন, মাইল্ড হিয়ারিং লস কখন হয় আমাদের, যখন 40 থেকে 60 ডেসিবেল থাকে। এটা কিন্তু ম্যাচ করানোর কিছু নেই, এটা পাশাপাশি যা আছে তাই হবে। স্লাইড মানে অল্প যে মানে কানে কালা হয়, সে তার কত ডেসিবেল সে শুনতে পায় না, কত পর্যন্ত ডেসিবেল সে শুনতে পায় না, 20 থেকে 40, এই ডেসিবেলটা যেটা রয়েছে 20 থেকে 40 সেটা সে শুনতে পায় না। মাইল্ডের ক্ষেত্রে 40 থেকে 60 হচ্ছে, তারপরেরটা হচ্ছে 60 থেকে 75, এবং প্রোফাউন্ডে হচ্ছে গিয়ে 75 থেকে 90, ঠিক আছে। আসলে এটা যা যা আছে সেম সেমই হবে, একদম এটা ম্যাচ করানোর আলাদা করে কিছু নেই। আচ্ছা, চলে যাচ্ছি পরের কোশ্চেনে। এটাও আরেকটা লিস্ট মেলানো রয়েছে, পোস্ট ন্যাটাল কজেস, প্রি ন্যাটাল কজেস এবং পেরি ন্যাটাল কজেস। এটা কিন্তু একেবারেই ইউনিট মানে 10 থেকে আসছে, যেখানে আমাদের এই ইনক্লুসিভ এডুকেশন রয়েছে, হ্যাঁ, সেখানে সেই চ্যাপ্টারগুলো থেকে এটা আসছে, আগেরটাও তাই এসেছিল। আচ্ছা, পোস্ট ন্যাটাল কজেস, পোস্ট ন্যাটাল, প্রি ন্যাটাল মানে পোস্ট মানে কি, জন্মের আগে, জন্ম দেওয়ার আগে। প্রি হচ্ছে গিয়ে প্রি ন্যাটাল মানে হচ্ছে জন্ম দেওয়ার আগে, পোস্ট মানে হচ্ছে জন্ম দেওয়ার পরে, আর পেরি ন্যাটাল হচ্ছে গর্ভাবস্থা থেকে আরম্ভ করে জন্ম দেওয়ার যে 1 বছর, সেই টাইম পিরিয়ডটাকে বলা হচ্ছে গিয়ে প্রি ন্যাটাল কজেস, ঠিক আছে। পোস্টের ক্ষেত্রে কি হয়, কখন একটা মানুষ ডিসেবল হয়ে যায় বা মেডিকেল এখানে বলছে মেন্টাল রিটার্ডেশন সৃষ্টি হয় কোথায় কোথায়। তো মেন্টাল রিটার্ডেশন কখন হয়, পোস্ট ন্যাটাল স্টেজে হয়। কখন, যখন সে মেডিকেল কেয়ার পায় না, সঠিকভাবে নিউট্রিশন মানে খাবার দাবার পায় না, তো ম্যাল নিউট্রিশন অ্যান্ড দ্য পুয়ার মেডিকেল কেয়ার, এটা হচ্ছে পোস্ট ন্যাটাল হবে। 1 হচ্ছে 3 হবে, ওকে।
1-3 হবে। প্রি ন্যাটাল স্টেজ, প্রি ন্যাটাল স্টেজের কী হবে না ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি হবে, ঠিক আছে, B1 হচ্ছে। আর সি হবে কি অ্যানোক্সিয়া অ্যান্ড অ্যাসপেক্সিয়া। আচ্ছা এখানে বলে রাখি যে অ্যানেক্সিয়া এবং অ্যাসপেক্সিয়া এই যে দুটো কথাই এসেছে, এই কথার প্রসঙ্গত বলে রাখি, এটা মানে হচ্ছে যে অক্সিজেন লেভেলটা যখন আমাদের বডিতে খুব কমে যায়, মানে অক্সিজেন পায় না, বডি অক্সিজেন পায় না, সেটা হয়ে যায় অ্যানেক্সিয়া সেটাকে বলে। তো সেটা হলে পরে একটা মানুষ কিন্তু মেন্টাল রিটার্ডেশনের মানে প্রভাবে আক্রান্ত হয়, ঠিক আছে, বা মানুষ নয় একটা শিশু মেন্টাল রিটার্ডেশনের যে রোগটা রয়েছে সেটার দ্বারা সে আক্রান্ত হয়, মেন্টাল রিটার্ডেশনের দ্বারা আক্রান্ত হয় অ্যাকচুয়ালি। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। হুইচ অ্যামং অফ দ্য ফলোয়িং ইজ নট এ টাইপ অফ লার্নিং ডিসএবিলিটি? কোনটা লার্নিং ডিসএবিলিটি নয়? ডিসলেক্সিয়া অবশ্যই লার্নিং ডিসএবিলিটি, ডিসগ্রাফিয়াও লার্নিং ডিসএবিলিটি, তো এ দুটো তো হবে না। অ্যালেক্সিয়া নাকি অ্যাসপেক্সিয়া? এই মাত্র আমি অ্যাসপেক্সিয়ার কথাটা এই মাত্র উঠে এসেছিলো এই ম্যাচিংয়ে, এই যে অ্যানোক্সিয়া অ্যান্ড অ্যাসপেক্সিয়া, তো এখানে অ্যাসপেক্সিয়াই হবে। অ্যাসপেক্সিয়া কখন হয়? অ্যাসপেক্সিয়া হলে কি হয়? অ্যাসপেক্সিয়া তখন হয় যখন বডি আমাদের অক্সিজেন পায় না, আর এটা হলে পরে একটা শিশু মেন্টাল রিটার্ডেশনের দ্বারা আক্রান্ত হয়, ঠিক আছে, তো এটার অ্যান্সার হবে 4 অ্যাসপেক্সিয়া। আচ্ছা এই কোশ্চেনটাতে আবার লিস্ট মেলানো আছে, তো এখানে কি বলছে লিস্ট একে কি দেওয়া আছে? রিলেটেড টু প্রসেস অফ হেয়ারিং আর মেনশনড, এখানে হেয়ারিং প্রসেস দেওয়া রয়েছে 1 নম্বর লিস্টে। আর 2 নম্বরে রয়েছে যে করেসপন্ডিং টাইপ অফ হেয়ারিং লস, হেয়ারিং লসের টাইপ এখানে দেওয়া রয়েছে। সাউন্ডস আর প্রেভিডেন্ট ফ্রম এন্টারিং আউটার অর মিডল ইয়ার, এটা কোনটা হবে? এ হবে 4 কন্ডাক্টিভ হিয়ারিং লস, এটাকে কি বলছে? কন্ডাক্টিভ হিয়ারিং লস বলছে, ঠিক আছে, এ 4 হবে। ইনার ইয়ার ডাজ নট ফাংশন প্রপারলি, যদি ইনার ইয়ার সঠিকভাবে কাজ না করে তাহলে সেটাকে আমি কি বলবো? বি হবে 1, ওকে, B1 সেটা হচ্ছে সেন্সরি নিউরাল হেয়ারিং লস, যদি সঠিকভাবে কোনো একটা ফাংশন করছে না, প্রপারলি কাজ করছে না, তো সেটা হয়ে যাচ্ছে সেন্সরি নিউরাল হিয়ারিং লস, ওকে। সি হবে 2, সি হবে 2 সেন্ট্রাল অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার, প্রসেস করছে না সঠিকভাবে, সেটা কি হবে? 2। সিতে কি বলেছে দেখে নেওয়া যাক। ব্রেন ইজ আনএবল টু ইন্টারপ্রিট দ্য সিগন্যালস, সিগন্যালগুলো গ্রহণ করে সঠিকভাবে তার মানে বলতে পারছে না, মানে মানেটা তুলে ধরতে পারছে না আমাদের কাছে, প্রসেসটা সঠিক মাত্রায় হচ্ছে না, তো সি হবে 2। তাহলে এ 4 সি 2 আর এ হচ্ছে 4 সি 2 আর বি 1, ওকে, এ 4 সি 2 বি 1, সি নাম্বার অপশন এখানে হবে 3 নাম্বার অপশন, এ 4 বি 1 এবং সি 2। আচ্ছা এবার পরবর্তী কোশ্চেনে চলে আসা যাক। আবার আরেকটা ম্যাচিং আছে, এখানে কি বলছে যে লিস্ট দ্য মেনশনস দ্য স্ট্র্যাটেজিস ফর, লিস্ট 1টা কি হয়েছে না স্ট্র্যাটেজিস ফর ডেভেলপমেন্ট অফ দ্য কম্পিটেন্সিস, আচ্ছা, আর 2 নম্বর লিস্টে দেওয়া হচ্ছে ইন্ডিকেটস দ্য স্পেসিফিক কম্পিটেন্সিস, সঠিক সক্ষমতা কোনটার ক্ষেত্রে কোনটা হবে সেটা বেছে নিতে হবে। মাইক্রো টিচিং, মাইক্রো টিচিংটা আমরা কখন করি? এটা ইউনিট 4 থেকে এসেছে, আগেরগুলো ইউনিট 10-এর ছিল, আগেরটা এবং তার আগের কোশ্চেন ডিসএবিলিটি নিয়ে যাওয়া ছিল সবই ইনক্লুসিভ থেকে এসেছে, অর্থাৎ ইউনিট মানে 10 থেকে এসেছে। আচ্ছা তো এখানে দেখা যাক কি বলছে। মাইক্রো টিচিং কিন্তু কোর টিচিং স্কিলস রিলেটেড কম্পিটেন্সিস, কোর টিচিং মানে মূল যে টিচিংয়ের যে মূল জায়গাটা সেটা কিন্তু আমরা কিসে দেখি? মাইক্রো টিচিংয়েই দেখি, এ কিন্তু একই হবে, ওকে। আর অ্যাকশন রিসার্চটা দেখুন অপশন ডি, যেটা অ্যাকশন রিসার্চ আছে, এই অ্যাকশন রিসার্চটা কিন্তু জানি কখন হয়, ইমিডিয়েট প্রবলেম সলিউশনের জন্য অ্যাকশন রিসার্চ করা হয়। তো স্কুল কমিউনিটি রিলেশনশিপ কম্পিটেন্সি, স্কুল কমিউনিটি ওরিয়েন্টেড যে প্রবলেম হয় সেই জায়গায় সক্ষমতা আনার জন্যই কিন্তু আসলে অ্যাকশন রিসার্চ হয়, তো D2।
আসুন এই দুটো দিয়ে হয় কিনা দেখে নেওয়া যাক, কারণ পরীক্ষার হলে এত সময় থাকে না যে প্রত্যেকটা ম্যাচিং করে করে দেখবো। তো মনে হচ্ছে হয়ে যেতে পারে A1 আর D2 দিয়ে। A1 D2 কটায় আছে? একটাতেই আছে, এটাতে আছে কেবলমাত্র A1 D2। তো অপশন কিন্তু বি এটা সঠিক অ্যান্সার। A1 হবে, বি হবে 4 আর সি হবে 5। B4, বি ছিল সিমুলেশন, B4 সিমুলেশন মানে কি? পারসেপচুয়াল স্কিল রিলেটেড কম্পিটেন্সিস, B4 আর সি হবে 5। সি হবে 5 ইন্টারাকশন অ্যানালাইসিস প্রসেস ডায়াগনস্টিক স্কিলস রিলেটেড কম্পিটেন্সিস, এটা হবে। আর সিমুলেশন কি হবে? এটা হবে। মাইক্রো টিচিং এটাই হবে, অ্যাকশন রিসার্চ এটা হবে। চলে আসা যাক পরবর্তী কোশ্চেনে। Which of the following organizations are mainly associated with policy making and the quality control aspects of teacher education? কোনটা টিচার এডুকেশনের কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে ব্যবহার হয়? সিবিএসসি, এটা কিন্তু স্কুলের যেটা সেন্ট্রাল বোর্ডের যে স্কুলগুলো থাকে সেটার জন্য সিবিএসসি থাকে। আইসিএসএসআর হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল ফর সোশ্যাল সায়েন্স রিসার্চ। ওকে, তো সোশ্যাল সায়েন্স রিসার্চের ক্ষেত্রে এটা হয়ে থাকে, রিসার্চ ওয়ার্ককে প্রমোট করার জন্য সোশ্যাল সায়েন্সের এটা ব্যবহার করা হয়। আর তো এগুলো হবে না, তো এনসিইআরটি হবে, এসসিইআরটি এবং এনসিটিই, এই সবগুলোই কিন্তু হওয়ার কথা। 3, 4, 5, 3, 4, 5 যে অপশানটা রয়েছে, টিচার এডুকেশনকে এখানে কোয়ালিটি কন্ট্রোলের জন্য এরা ব্যবহার হয়ে থাকে। তো 3, 4, 5 কোথায় আছে দেখে নেওয়া যাক। 3, 4, 5 অপশান 2 সঠিক অ্যান্সার। সরি, চলে আসা যাক পরবর্তী কোশ্চেনে। Which of the following are included in the functions of National Council for Teacher Education? ন্যাশনাল কাউন্সিল মানে টিচার এডুকেশনের জন্য যেটা, সেই টিচার এডুকেশনের যে এনসিটিই তার যে ফাংশনগুলো রয়েছে সেই ফাংশনগুলোর মধ্যে কোনটা কোনটা এখানে আছে মানে দরকারি। অপশানে কি কি আছে দেখে নেওয়া যাক। Conducting examination in teacher education institutions, making admission of students in teacher education institutions, আচ্ছা, determination and maintenance of standards in teacher education। দেখুন, টিচার এডুকেশনে কিন্তু এখানে স্ট্যান্ডার্ড মেনটেন করা, হ্যাঁ, অপশন 3 যেটা সেটা কিন্তু হবে, কারণ এনসিটির অন্যতম উদ্দেশ্যটা কি, যে স্ট্যান্ডার্ড যেটা শিক্ষক শিক্ষণের যে স্ট্যান্ডার্ডটা সেটা কিন্তু মেনটেন করা। তো 3 নাম্বার অপশন হবে। 4 নাম্বারটা কি বলছে না, প্রিভেন্টিং কমার্শিয়ালাইজেশন অফ টিচার এডুকেশন, প্রিভেন্ট করা, ব্যবসায়ীকরণ বা বাণিজ্যিকীকরণ যেটা সেটাকে আটকিয়ে দেওয়া, এটাও কিন্তু টিচার এডুকেশনের লক্ষ্য রাখার বিষয় একটা অন্যতম। তো এনসিটি এই দুটো করে। তো এটার অ্যান্সার হবে 4 আর 5, সরি 4 আর 5 না, 3 আর 4। অপশন কোথায় আছে দেখে নেওয়া যাক। 3, 4, এই যে 4 নম্বর অপশন, এটা সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে আসা যাক। In order to be able to understand how children grow and learn, teacher trainees should be exposed to a course in। তা টিচার ট্রেনিংকে কোন কোর্স করতে হবে? যদি সে কিনা একজন স্টুডেন্টের গ্রোথ আর তার লার্নিংয়ের গ্রোথ বুঝতে যায়, তার গ্রোথের সাথে সাথে তার লার্নিংয়ের গ্রোথ বুঝতে যায়, তাহলে এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন না, এটার তো দরকার নেই এই ক্ষেত্রে অন্তত, কারণ স্টুডেন্টদেরকে বুঝবো কতটা তার গ্রোথ হচ্ছে সেটা আমরা জানবো। এডুকেশনাল ফিলোসফি না, এডুকেশনাল সাইকোলজি, হ্যাঁ সাইকোলজি বুঝতে হয় বাচ্চাদের। আসলে যখনই একটা বাচ্চাকে পড়ানোর কথা আসে তখনই সাইকোলজি আমাদেরকে বুঝতে হয়। তো এডুকেশনাল সাইকোলজি এটা সঠিক অ্যান্সার। চলে যাচ্ছে পরবর্তী কোশ্চেনে। For systematic improvement of teacher education, which of the following sets of steps should be taken? কোন কোন স্টেপ আমাকে নিতে হবে না সিস্টেমেটিক ইমপ্রুভমেন্টের জন্য?
আচ্ছা, তাহলে এখানে দেখা যাচ্ছে অনেকগুলো আছে, কোনটা হবেই একেবারে কনফার্ম সেটা এখানে দেখে নিতে হবে। দেখুন অপশান 3-এ বলছে কারিকুলাম অফ টিচার এডুকেশন কোর্সেস শুড বি আপডেটেড। কারিকুলামটাকে অবশ্যই আপডেটেড থাকতে হবে, তো 3 নম্বরটা তো হবেই হবে। টিচার এডুকেশন প্রোগ্রামস শুড বি মনিটরড পিরিয়ডিক্যালি। একটা নির্দিষ্ট টাইম অন্তর অন্তর টিচার এডুকেশনের প্রোগ্রামটাকে মনিটরিং করতে হবে, তো এটাও হবে, 4 নাম্বারটাও হবে। 5 নম্বরে বলছে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামস শুড বি কন্ডাক্টেড। হ্যাঁ, এটাও হবে, কারণ ডেভেলপমেন্ট যে প্রোগ্রামটা আছে সেটাকেও কন্ডাক্টেড করতে আমাদের হবে। তো 5, তাহলে এখানে হচ্ছে 3, 4, 5। দেখুন এ 1 আর 2 কি বলেছিল সেটাও একবার দেখে নিই, যে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই অফ দ্য টিচার শুড বি অ্যাসিস। ডিম্যান্ড আর সাপ্লাইয়ের কথা কিন্তু সবসময় মাথায় রাখতে হয়। সিস্টেমেটিক ইমপ্রুভমেন্ট এখানে দেখতে এসছি আমরা, সিস্টেমেটিক ইমপ্রুভমেন্ট দেখছি এখানে, তো সেটার জন্য দরকার হয় না সিস্টেমেটিক ইমপ্রুভমেন্টের জন্য। অ্যাকাডেমিক্স সাপোর্ট ইন দ্য টিচার এডুকেশন ইনস্টিটিউশন বি এনশিওর্ড। তো অ্যাকাডেমিক সাপোর্ট মানে এটার জন্য অ্যাকাডেমিক সাপোর্ট দিলেই যে ইমপ্রুভমেন্ট হবে, হ্যাঁ, তার কিন্তু কোনো মানে নেই, কিন্তু কারিকুলামটা আমাদের দেখতেই হয়। অনেক সময় থাকে যে অনেকগুলোই আমাদের কাছে দেখা যাচ্ছে প্রত্যেকটাই ঠিক, তো তার মধ্যে বেশি ঠিক কোনটা সেটা বেছে নিতে হবে। তো এটার অ্যান্সার হচ্ছে 3, 4, 5, এটা অপশান বি। আচ্ছা, পরের কোশ্চেনে চলে আসছি। The components of practicum in teacher education courses are included to provide. ওকে, এখানে বলছে দ্য কম্পোনেন্টস অফ প্র্যাকটিকাম ইন টিচার এডুকেশন। টিচার এডুকেশনের যে প্র্যাকটিকামগুলো থাকে সেই প্র্যাকটিকামে কোন কোন জিনিস ইনক্লুডেড থাকতেই হয়। দেখুন অপশান বিতে বলছে অ্যাকুইজিশন অফ প্রফেশনাল কম্পিটেন্সিস। আমাদেরকে টিচার এডুকেশন নিতে হয় কেন? যারাই বিএড করছে বা যারাই এমএড করছে, নেওয়ার কারণ হচ্ছে আমরা পারদর্শী হতে চাইছি কিসের ক্ষেত্রে না, প্রফেশনাল সেক্টরে, তাই না, প্রফেশনাল সেক্টরে পারদর্শী হতে চাইছি, সক্ষম হতে চাইছি। তো এখানে অ্যান্সার কিন্তু হবে 2, অ্যাকুইজিশন অফ প্রফেশনাল কম্পিটেন্সিস হবে। পরবর্তী কোশ্চেনে চলে আসছি। ফর মডিফাইং টিচার বিহেভিয়ার হুইচ অফ দ্য ফলোইং স্ট্র্যাটেজিস হ্যাভ বিন সাপোর্টেড বাই রিসার্চ এভিডেন্স। আচ্ছা, রিসার্চ এভিডেন্সের ওপরে মানে কোনটার ক্ষেত্রে কোন স্ট্র্যাটেজিটা আমাদের টিচারদেরকে মডিফাই করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সিমুলেটেড টিচিং প্র্যাকটিস নাকি সেন্সিটিভিটি ট্রেনিং প্রোগ্রামস, ইন্টারাকশান অ্যানালাইসিস, প্রসিডিওর? তো এটাই হবে, ইন্টারাকশান অ্যানালাইসিস প্রসিডিওর, সি অ্যান্সার হবে। হ্যাঁ, কারণ দেখুন একজন টিচার যদি সঠিকভাবে ইন্টারাক্ট করতে পারে স্টুডেন্টের সাথে, তাহলে কিন্তু তার মডিফাই হবে, সে আরও তার ব্যবহারটা আরও বেশি মডিফাই হবে। এখানে বলছে ফর মডিফাইং টিচার বিহেভিয়ার, টিচারের ব্যবহারটাকে মডিফাই করা, তাই সেই ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের না ইন্টারাকশান অ্যানালাইসিস প্রসিডিওরটা কী আছে সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। অপশান নাম্বার 3 এটা সঠিক উত্তর হবে, কারণ আমরা জানি একজন টিচারের মেন কাজ হচ্ছে স্টুডেন্টদের সাথে কথা বলে তার জ্ঞানটা কতটা রয়েছে সেই সাবজেক্টের উপরে সেটা জানতে হয়, তো ইন্টারাকশানটাই মেন থাকে। ক্লাসরুমে গিয়ে যদি কোনো টিচার ইন্টারাকশানই করতে পারছে না এরকম হয়, তাহলে সে কিন্তু পড়াতেই পারবে না। অনেক সময় প্র্যাকটিস টিচিংয়ের ক্ষেত্রে অনেকে ভয় পেয়ে যায় বিএডের স্টুডেন্টরা, তো তাদের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হয় প্র্যাকটিস টিচিংয়ের সময়, এটা জানি। তো ইন্টারাকশানটাকেই ভালো করে অ্যানালাইসিস করতে হয় যদি এই টিচারদের বিহেভিয়ারটাকে মডিফাই করার কথা আসে বা প্রশ্ন আসে। তো আজকের মতো এ পর্যন্তই। দেখা যাচ্ছে এটা 150 নম্বর কোশ্চেন আমি অলরেডি ডিসকাস করে নিলাম, তো আজকে শেষ এখানেই। আর 2018 সালের ডিসেম্বর মাসের যে কোশ্চেনটা সেই কোশ্চেনটাও এখানেই শেষ।